এই আন্দোলন কিন্তু আমরা 24-এ একটি ভিন্নতা দেখতে পাই। এই জুলাই বিপ্লবে হাসিনা যখন আমাদেরকে বলছিল, প্রত্যেকটা আন্দোলনে বলছে, যে আন্দোলনের নামছি বলছে তোরা হলো জামাত শিবির, তোরা হলো বিএমপি, তোরা হলো অমুক, তোরা হলো তমুক। কিন্তু 18 সালে যখন আমাদেরকে বলা হয়েছে তোরা রাজাকার, আমরা বলেছি তুমি কি আমি কে, রাজাকার রাজাকার। আমরা এটা বলি নাই যে আমরা রাজাকার না। আমার জন্মই হয় নাই 1971 সালে, আমার জন্ম হয়েছে 2000 সালের পরে। এরপরেও তুমি আমাকে রাজাকার বলছো, ঠিক আছে আমি রাজাকার। জুলাই বিপ্লব এমন একটি অভ্যুত্থান ছিল, জুলাই বিপ্লব এমনভাবে আমাদের সামনে এসেছিল যে আমাদের কেউই বাদ ছিল না এই আন্দোলনে সম্পৃক্ত হতে। এটা ছিল একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন, এটা ছিল একটি সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে কানেক্ট করে একটি আন্দোলন ছিল। জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি এখানে যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে এসেছিল, সেই সাথে মাদ্রাসা শিক্ষার্থীরাও নেমে এসেছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও নেমে এসেছিল। পেশাজীবী, শ্রমজীবী, নারী পুরুষ নির্বিশেষে কোনো বয়স ছিল না, সব শ্রেণী পেশার সকল বয়সের মানুষেরা জুলাই বিপ্লবে রাজপথে নেমে এসেছিল। জুলাই বিপ্লব ছিল আমাদের সবার একসাথে, আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার একটি সফল আন্দোলন। জুলাই বিপ্লব একদিনে আসলে শুরু হয় নাই। আমরা দেখেছি হাসিনার ফ্যাসিবাদী রিজিমে বিভিন্ন সময়ে অনেক ধরনের নির্যাতন নিপীড়ন আমাদের উপরে করা হয়েছে। হাসিনা শুরুটা করেছিল আমাদের সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যার মধ্য দিয়ে। পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছিল, সে হত্যাকাণ্ডে পৃথিবীর অনেক যুদ্ধেও 57 জন অফিসার মারা যায় না, পিলখানার হত্যাকাণ্ডে একদিনে সেখানে 57 জন বাংলাদেশের সেনা অফিসারকে শহীদ করা হয়েছিল। আমরা কয়েকদিন আগে শুনতে পেরেছিলাম যে পিলখানা হত্যাকাণ্ডের যে বিচার তদন্ত হয়েছে, সে তদন্তের রিপোর্ট প্রকাশিত হওয়ার কথা ছিল। আমরা যতটুকু জানতে পেরেছি, সে তদন্ত রিপোর্টে হাসিনা যেমন নাম এসেছে, সেখানে নানক সহ কালচারাল ফ্যাসিস্ট মুন্নি শাহাদের নামও সেখানে এসেছে। সেখানে আরও নাম এসেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের, তাদের সম্পৃক্ততা সেখানে কিভাবে এসেছিল সেটাও সেখানে এসেছে। কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি যে সেই বিষয়গুলো এখনও, সেই রিপোর্টটা এখনও, তদন্ত রিপোর্টটা এখনও প্রকাশিত হয় নাই। আমরা দেখেছি একের পর এক আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন ছিল, আমাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠার যে আন্দোলন ছিল, সেই আন্দোলনগুলোকে দমন করা হয়েছে। আমরা দেখেছি আমরা মুসলিম মেজরিটির একটি দেশ বাংলাদেশ, আমাদের সকলের হৃদয়ের মধ্যমণি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। শাহবাগে যে মঞ্চ তৈরি করা হয়েছিল, সে মঞ্চ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়েছিল। এর প্রতিবাদে বাংলাদেশের অসংখ্য মানুষ রাজপথে নেমে এসেছিল। আমরা দেখেছি অপারেশন ফ্ল্যাশলাইটের নাম করে আলেম ওলামাদেরকে শাপলায় গণহত্যা চালানো হয়েছিল। আমরা দেখেছি বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে শুধুমাত্র তার অপোজিশন হওয়ার কারণে তাদেরকে ফাঁসির মুখোমুখি হতে হয়েছে। আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি নানাভাবে আন্দোলন সংগ্রাম দানা বাঁধার চেষ্টা করেছে। বাংলাদেশকে তো এমনিতেই বলা হয় বুলগাকপুর। আমরা সব সময় বিদ্রোহ করেছিলাম। আমরা দেখেছিলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল ভ্যাট বিরোধী আন্দোলনে। 2018 সালে কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। মোদি যখন বাংলাদেশে এসেছিল, তখন আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছিল। সর্বশেষ জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। এভাবে করে একে একে ইতিহাসের বিগত 16টি বছর আমরা নানাভাবে চেষ্টা সংগ্রাম করে গিয়েছিলাম। আমাদের এই চেষ্টা সংগ্রামের প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের মানুষ, আমরা হয়তো অনেক সময় ভাবতাম যে আমাদের তরুণরা মনে হয় অনেক কিছু বুঝে না, অনেক কিছু জানে না, কিন্তু জুলাই বিপ্লব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বাংলাদেশের যেই শাসক থাকুক, তরুণরা যারা শাসন করছে তাদেরকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারে, তাদেরকে ভালোভাবে বুঝতে পারে। আপনি সামনাসামনি বলবেন আমি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে, কিন্তু আপনার সমস্ত কাজ যে জুলাই সনদ বাস্তবায়নের বিপক্ষে, এটা বাংলাদেশের সকল মানুষ জানে।
এই জন্য আপনারা হাসিনার মতো যারাই আমরা যারা আছি, কেউ সরকারে আছে, কেউ বিরোধী দলে আছে, আপনারা কেউ নিজেদেরকে অনেক বেশি বুদ্ধিমান মনে করবেন না। মানুষের ভাষাটা বোঝার চেষ্টা করবেন। আপনি বাংলাদেশের যে কোনো শহীদ ফ্যামিলির কাছে যান, শহীদ ফ্যামিলির অন্য কোনো চাওয়া পাওয়া নাই। তাদের সন্তানেরা যে জীবন দিয়েছে, এই জীবনের বিনিময়ে আমরা একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম। আমরা কি নিরাপদ বাংলাদেশ পেয়েছি? আমরা কি এখনো কোনো বিচার পেয়েছি? আমরা যে বিচারগুলো চেয়েছিলাম সে বিচারও পায় নাই। আমার খুবই অবাক লাগে, আমাদের জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শিশু আব্দুল আহাদ শহীদ হয়েছিল। আব্দুল আহাদ কিন্তু রাজপথে নামে নাই, সে তার বাসায় ছিল, তার বাবা মার সাথে ছিল। তার বাবা মার সামনে বারান্দায় গুলি তাকে বিদ্ধ করেছে। আব্দুল আহাদ শহীদ হয়েছে। আব্দুল আহাদের শাহাদাতের ঘটনার পরে একটা মামলা হয়েছিল, সে মামলাটা করছিল হাসিনার ফ্যাসিস্ট পুলিশের বাহিনীরা, এবং সে হামলায় আসামি ছিল বিএনপি এবং জামাতের স্থানীয় নেতৃবৃন্দ। হাসিনা চলে গেছে 2 বছর, এখন পর্যন্ত আহাদের হত্যাকাণ্ডের যে একটি মামলা হয়েছে সেটাই হলো এই যে বিএনপি জামাতের বিরুদ্ধে যে মামলাটা ছিল সেটা। 2টা বছর চলে গেল, 2টি সরকার, একটি সরকার গেছে আর একটি সরকার আসছে, এখন পর্যন্ত আব্দুল আহাদের হত্যাকাণ্ডের, তার শাহাদাতের ঘটনায় একটা মামলা পর্যন্ত হয় না। আমি শুনতে চাই সরকারের আসলে দায়িত্বটা কি? 1400 পরিবারের, আমরা তো দেখেছি হাসিনার সময় বিভিন্নভাবে মামলা দিয়েছে, শহীদ ফ্যামিলিগুলো মামলা করার জন্য যে সহযোগিতা পাওয়ার কথা ছিল সেই সহযোগিতাটাও পায় না। বরং আমরা এটা দেখেছি কিছু কিছু মামলায় নানাভাবে ব্যবসায়ী মানুষজন আশপাশের, তাদেরকে আওয়ামী লীগ সাজায়, তাদের কাছ থেকে ইনকাম করার জন্য মামলা করা হয়েছে। এগুলোর ধিক্কার আমরা জানাই। আমাদের আসলে জুলাইয়ের একটু ভিন্নতা ছিল। আমরা জুলাইয়ে যারা শহীদ হয়েছিলাম আমাদের একটু ভিন্নতা ছিল। আপনি একটু 18 সালের কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, সে কোটা বিরোধী আন্দোলনের ভাষাটা আপনি দেখবেন, ওইখানে ভাষাটা ছিল হাসিনা যেভাবে শিখাই দিয়েছিল সেই ভাষায় ছিল আমাদের ভাষা। কারণ হাসিনা বলতো আমি সব কিছু, ওই আন্দোলনের ভাষা ছিল সব ঠিক আছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে, এটা ছিল আন্দোলনের ভাষা। হাসিনা সবাইকে বলতো তুমি আমার বিরুদ্ধে গেছো তার মানে তুমি রাজাকার। 18 সালের কোটা বিরোধী আন্দোলন যেটা ছিল, এই জন্য এটা সর্বগ্রাসী আন্দোলন হয়ে উঠতে পারে নাই এই আন্দোলনের ভাষার কারণে। কারণ সেখানে আমরা বলেছিলাম যে সে আন্দোলনে বলা হয়েছিল, অনেকেই বলেছিল, সে আন্দোলনের স্লোগান উঠেছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এটা ছিল একটা সবচেয়ে করাপ্টেড স্লোগান। কারণ শেখ মুজিব নিজেই বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, সমস্ত মিডিয়া উনি বন্ধ করে দিয়েছিলেন, 4টা মিডিয়া রেখে সব রাজনৈতিক দলকে উনি নিষিদ্ধ করে দিয়েছিলেন। তাকে আমরা আমাদের মুকুট করে রাখা হয়েছিল এই আন্দোলন। কিন্তু আমরা 24-এ একটি ভিন্নতা দেখতে পাই। জুলাই বিপ্লবে হাসিনা যখন আমাদেরকে বলছিল, প্রত্যেকটা আন্দোলনে বলছে, যে আন্দোলনের নামছি বলছে তোরা হলো জামাত শিবির, তোরা হলো বিএনপি, তোরা হলো অমুক, তোরা হলো তমুক। কিন্তু 18 সালে যখন আমাদেরকে বলা হয়েছে তোরা রাজাকার, আমরা বলেছি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমরা এটা বলি নাই যে আমরা রাজাকার না। আমার জন্মই হয় নাই 1971 সালে, আমার জন্ম হয়েছে 2000 সালের পরে। এরপরে তুমি আমাকে রাজাকার বলছো, ঠিক আছে আমি রাজাকার। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে।
এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।